আচ্ছা, রাত হলে ওই বাড়িটার পাশ দিয়ে কেউ হেঁটে যায় না কেন? বাড়িটাতে কি আছে এমন? সজীবের কথা শুনে আমি জবাবে বললাম, ওইখানে ভূত আছে। ভূত? আমার মুখে কথাটা শুনে সজীব আর বেলাল হা হা করে হাসতে লাগলো। হাসতে হাসতে আমাকে বলল, কি ভূত? আরে পাগল, এই যুগে এসেও তুই ভূত বিশ্বাস করিস? আরে এটা ফেসবুকের যুগ মামা, ওসব ভূত টুত আর বিশ্বাস করি না। এসব ভাও পেঁচাল অন্য কাউকে গিয়ে শোনা। ওদের কথা শুনে বলে উঠলাম, দেখ বেলাল, দেখ সজীব, হাসবি না, সব বিষয়ে হাসতে নেই। ওই বাড়িটাতে আসলেই সমস্যা আছে। সন্ধ্যার পর সেই বাড়িটার পাশ দিয়ে কেউ গেলে নানা জিনিস দেখে, তাই ভয়ে কেউ সেই বাড়ির পাশ দিয়ে যেতে চায় না। আমার কথাটা শুনে সজীব বলল, কেন এত ভয় কেন? আরে না বোকা, ওই বাড়িটার মালিক হামিদ সাহেব, ওনারা এখন ফুল ফ্যামিলি নিয়ে ঢাকায় থাকেন। এই বাড়িতে ওদের সাথে এতটাই ভয়ানক ঘটনা ঘটতে থাকে যে ওরা বাড়িটা ছেড়ে ঢাকায় চলে যায়। তখন থেকে বাড়িটা পড়ে আছে, পুরনো হয়ে গেছে। ওই বাড়িতে মানুষ থাকা তো দূরের কথা, দেখিস না আশেপাশে কোনো বাড়ি নেই। বেলাল বলল, তা তো দেখি, কিন্তু আদৌ কি সেই বাড়িতে কিছু আছে? না দেখলে বিশ্বাস করব কিভাবে? ঠিক তখনই হুট করে সজীব বলে উঠল, তাহলে দেখা যাক, নিজের চোখেই দেখে আসি। সজীবের কথায় বলে উঠলাম, কি দেখার কথা বলছিস সজীব? বুঝিসনি ভূত দেখার কথা বললাম, ভূত। আমরা রাতের বেলা সেই বাড়িতে চলে যাই, তাহলে তো হয়, তাই না? ভূত না ডাইনি কে থাকে ওই বাড়িতে সেটা দেখা যাবে। সজীবের কথার জবাবে বললাম, পাগল হলি নাকি? ভূত দেখার ইচ্ছে মাথা থেকে ঝেড়ে ফেল, এসব পাগলামি না করাই ভালো। তখন বেলাল বলে উঠল, কিসের পাগলামি? সজীব ঠিকই বলেছে, সত্যি যদি ওই বাড়িতে ভূত থাকে তাহলে আমরা দেখবই, আর না থাকলে তার কোনো কথাই নেই। তাহলে এই কথাই ফাইনাল, আমরা রাতের বেলা সেই বাড়িতে যাব, কি বলিস? আমি বললাম, তা তো যাব, গিয়ে তোকে আর সজীবকে একটা পেতনির সাথে বিয়ে দিয়ে আসবো শালা। সজীব বলল, হ্যাঁ হ্যাঁ দিস ভাই, তবুও তো আমার একটা বউ পাবো। গার্লফ্রেন্ডের অভাবে দিন দিন শুকিয়ে যাচ্ছি, আর কতদিন সিঙ্গেল থাকবো? ওর কথাটা শুনে একটু হেসে বললাম, দিন দিন শুকিয়ে যাচ্ছিস তাই না? তোর গার্লফ্রেন্ড হলে সে তোর রক্ত চুষে খাবে, তখন বুঝবি। এসব বাদ দে, কখন কবে যাবি সেই বাড়িতে? কবে মানে? আজকে। আজকে রাত 12টার পর যাব। হ্যাঁ, দেরি করে লাভ কি? আজকে ভূত দেখব। ওদের কথা শুনে বললাম, কি আজকে? আমার না কেমন জানি ভয় ভয় লাগছে রে, না গেলে হয় না? আরে বলদের মতো কথা বাদ দে তো, আমরা 3 জন একসাথে যাব, তবুও ভয়ের কি আছে? শোন, তাহলে কথা এটাই ফাইনাল, রাতের সবাই এখানে চলে আসবি, আমরা 3 জন একসাথে ওই বাড়িতে যাব। সজীব বলল, ঠিক আছে, আমি সঠিক সময় চলে আসব, চিন্তা করিস না। আমি বললাম, ঠিক আছে, আমিও আসব, এখন যে যার বাড়িতে যা, রাতে দেখা হবে। কথা মতো সবাই বাড়িতে চলে গেলাম। রাত 11টা। কথা মতো সবাই একসাথে হলাম। একসাথে হবার পর রওনা করলাম হামিদ সাহেবের পুরনো সেই ভয়ানক বাড়ির দিকে। কি যে হবে কে জানে। অন্ধকার রাত, গ্রামের সবাই ঘুমিয়ে পড়েছে, চারিদিকে ছিমছাম নীরবতা। আমরা 3 জনই হাঁটছি। হাঁটতে হাঁটতে একসময় সেই বাড়ির কাছে চলে আসি। যে যাই বলুক, বাড়িটা দেখে কিন্তু ভয়ানক লাগে। যাই হোক, বাড়ির কাছে এসেই ওদের বললাম, এই বেলাল, বাড়িতে ঢুকবো কিভাবে? গেটে তালা দেয়া, আর চারদিকে তো দেয়াল। তখনই সজীব বলে উঠল, তাতে কি, দেওয়াল টপকে ভেতরে যাব? ভূত দেখতে এসে ফিরে যাব নাকি? চল দেওয়াল টপকাবো। সজীবের কথায় বেলালও রাজি হয়ে গেল। কি আর করার, ওদের সাথে দেওয়ালের ওপর দিয়ে বাড়িতে ঢুকে গেলাম। বাড়িটার পেছনে একটা পুকুর আর চারিদিকে অনেক গাছপালা। বাড়িটা দোতলা। আমরা চারদিকে ঘুরে ঘুরে দেখছিলাম, কেমন যেন গা ছমছম অবস্থা, কেমন যেন মনে হয় আমাদের দিকে কেউ তাকিয়ে আছে। হঠাৎ করে সজীব বলে উঠল, কই রে, কোথায় ভূত? এখানে তো কেউ নেই। ঠিক তখনই ওপর থেকে একটা কালো বিড়াল বেলালের উপর ঝাঁপিয়ে পড়ল। এটা দেখে আমরা 3 জনই 2 পা পিছিয়ে গেলাম আর চিৎকার দিতে লাগলাম। বিড়ালটা লাফ দিয়ে চলে গেল। তখন আমি ওদের বললাম, ভাই এটা কি হলো? এটা কি নর্মাল বিড়াল নাকি ভুতুরে কিছু? চল বাড়িতে চলে যাই, বেশি কিছু হবার আগে। আমার কথার জবাবে বেলাল বলল, আরে না, এটা নর্মাল বিড়াল, হয়তো ইঁদুর ধরতে আসছে, আর আসছে যেহেতু তাই আর ফিরে যাব না, ভূত দেখেই যাব। আমাদের কথা শুনে ওদিকে সজীব বলল, চুপ, কিছু একটা আওয়াজ শোনা যাচ্ছে না? দোতলায় ভালো করে শুনতো। ওর কথার কিছুক্ষণ চুপ থেকে একজন আরেকজনের দিকে তাকিয়ে মাথা ঝুঁকে বললাম, হ্যাঁ সত্যি তো, উপর থেকে কিছু একটা আওয়াজ আসছে। তখন আমি বললাম, দোতলা থেকে আওয়াজটা আসছে, এখানে কেউ আছে মনে হয়। তখন সজীব বলে উঠল, দেখে আসি। ওর কথা শুনে বললাম, পাগল হলি নাকি? কি দেখতে যাবি তুই? তখন আবার বেলাল বলে উঠল, সজীব ঠিকই বলেছে, দেখতে হবে না উপর থেকে কিসের আওয়াজ আসে। যা সজীব, তুই উপরে গিয়ে উঁকি দিয়ে দেখে আয় তো। যা, আমরা তো আছি এখানে। বেলালের কথায় সজীব বলল, ঠিক আছে, তোরা এখানেই থাক, আমি উপরের তলায় গিয়ে দেখে আসছি। এই বলে সজীব আমাদের নিচে রেখে উপরের তলায় চলে গেল। জানি না আমাদের সাথে কিছু ঘটতে যাচ্ছে কিনা। বুঝলি বেলাল, লোকে আর এমনি এমনি বলে না, এই বাড়িতে নিশ্চয়ই খারাপ কিছু আছে। চারদিকে দেখিস না, দেখতে কেমন ভয়ানক লাগে। আমার কথায় বেলাল কিছু বলতে যাবে, ঠিক তখনই ওপর থেকে সজীব একটা চিৎকার করে এক দৌড়ে আমাদের দিকে আসতে লাগলো। ওর চিৎকারে আমরা ওর দিকে এগিয়ে গেলাম।
সজীব দৌড়ে এসে ধপাস করে পড়ে গেল আর কাঁপতে কাঁপতে বলল, ভাই ওপরে কিছু একটা আছে। আমি একটা মেয়েকে দেখলাম, লম্বা লম্বা চুল, উপরে একদিক থেকে অন্য দিকে হেঁটে যাচ্ছে। সজীবের মুখে কথাটা শুনে বললাম, কি মেয়ে? এত রাতে এখানে মেয়ে আসবে কোথা থেকে? তখন ভয়ে ভয়ে সজীব কাঁপতে কাঁপতে বলল, বিশ্বাস কর, আমি একটা মেয়েকে দেখেছি। সজীবের কথায় বেলাল ও আমি একে অপরের দিকে তাকিয়ে তাকিয়ে সজীবকে বললাম, তাই নাকি? ওটা কি আসলে মেয়ে নাকি কোনো ভূত? তখন বেলাল বলল, নিশাত দ্বারা সজীব ঠিক দেখেছে কিনা তা আমরা নিজেই দেখে নিই। চল তিনজনে একসাথে উপরের তলায় যাই, সেখানে গিয়ে দেখে আসি আসলে ওখানে কোনো মেয়ে আছে কিনা। বেলালের কথায় সজীব বলল, হ্যাঁ চল, আমার কথা তো বিশ্বাস হচ্ছে না, চল গিয়ে নিজের চোখে দেখবি। সজীবের কথা শুনে তিনজনে আস্তে আস্তে উপরের তলায় যেতে লাগলাম। ভয়ে শরীরের লোম দাঁড়িয়ে গেছে। এত গভীর রাতে এখানে মেয়ে আসবে কিভাবে? এটা নিশ্চয়ই মানুষরূপে কোনো ভূত ঘোরাফেরা করছে। যাই হোক, আস্তে আস্তে সবাই উপরের তলায় চলে গেলাম। সেখানে যাবার পর আমরা কোনার একটা রুমে গিয়ে কিছু একটার আওয়াজ পাই। কে যেন গুটি গুটি পায়ে হাঁটছে। হঠাৎ বুঝতে পারলাম সেই রুম থেকে কেউ বেরিয়ে আসবে, এরকম আওয়াজ পাচ্ছিলাম। তাই আমরা তিনজনে আরেকটা রুমে ঢুকে পড়ি আর ভাঙা জানালার পাশ দিয়ে তাকিয়ে থাকি বাইরের দিকে। তিনজনে চুপ করে তাকিয়ে আছি, চারিদিকে নীরব। হঠাৎ আমরা দেখতে পেলাম ঠিকই একটা মেয়ে হেঁটে হেঁটে একটা রুম থেকে আরেকটা রুমের দিকে যাচ্ছে। এটা দেখে একজন আরেকজনের দিকে তাকালাম। তখন সজীব ফিসফিস করে বলে উঠল, দেখলি তো, আমার কথা তো বিশ্বাস করলি না, এখন নিজের চোখেই দেখ। আমরা মেয়েটার দিকে তাকিয়ে আছি। হঠাৎ মেয়েটা থেমে গেল। চাঁদের আলোতে দেখে বুঝলাম এটা বাস্তব কোনো মেয়ের মতো খুবই সুন্দরী একটা মেয়ে। মেয়েটাকে দেখে বেলাল বলল, ভাই পরি পেয়ে গেছিস? ইস কি সুন্দর দেখতে, আমি ওর সাথে প্রেম করব। পরির সাথে প্রেম, কি দারুণ ব্যাপার হবে, তাই না? বেলালের মুখে কথাটা শুনে সজীব বলল, চুপ কর, পরির বয়ফ্রেন্ড হবে। নিজের মুখ আয়নায় দেখেছিস কখনো? যা গিয়ে কোনো ফকিন্নিকে বিয়ে কর, ও শুধু আমার। বেলাল বলল, বললেই হলো ও তোর, তাই না? ওকে আমার ভালো লেগেছে, তাই ও আমার। সজীব বলল, ওকে কে আগে দেখেছে, আমি না তুই? তুই? তাহলে ও আর আমার মাঝখানে কেন ঝামেলা করছিস? ওদের তামাশা দেখে বললাম, দুজনে কি চুপ করবি? আরে পাগল হলি নাকি? সজীব, পাগল হইনি, তবে পরীকে না পেলে পাগল হব। বেলাল বলল, আমি সিঙ্গেল থাকতে চাই না, পরীর বয়ফ্রেন্ড হতে চাই। আমি বললাম, বাহ বাহ বাহ, তোরা কি কখনো মানুষ হবি না? আরে আমরা এখনো নিজে জানি না মেয়েটা আসলে মানুষ নাকি ভূত। বেলাল বলল, ভূত হবে না, পরী হবে। সজীব বলল, না ও মানুষ মনে হয়। আমি বললাম, তাহলে ডাকি ওকে, ডাক দেই, তারপর এসে সবার খার মটকাক। তোদের কি বুদ্ধি নেই? এত রাতে এই ভয়ানক বাড়িতে কোনো মেয়ে আসবে? ও নিশ্চয়ই কোনো ডাইনি বা পেতনি হবে। কি ডাক দিব? দেই? না না ভাই, ডাকিস না, খার মটকাবে। ডাকিস না ভাই, মেরে ফেলবে। কেন, গার্লফ্রেন্ড না বানাবি? শোন দেখ, মেয়েটা দাঁড়িয়ে আছে, সে ভূত হোক আর পেতনি হোক, তাকে আমরা চারদিক থেকে ঘিরে ধরবো, তারপর দেখি কি হয়। সজীব বলল, যদি আমাদের ক্ষতি করে তখন? কিছুই করবে না, ভয় নেই, ভূতেরা আলোতে কিছু করতে পারে না। আমরা মেয়েটার কাছে যাবার আগেই ফোনের লাইট চালিয়ে যাব। তখন বেলাল বলল, ঠিক আছে, তোরা ওই দিক দিয়ে ঘরে আয়, আমি এদিক থেকে যাচ্ছি, দেখবো আজকে ভূত না পেতনি। বেলালের কথা শুনে আমরা তিনজন তিন দিক দিয়ে মেয়েটাকে ঘিরে ধরলাম আর ফোনের লাইট জ্বালিয়ে বলে উঠলাম, এবার এবার কই যাবি তুই, ভূতের বাচ্চা ভূত, একদম নড়বি না। এভাবে কথা বলতে বলতে তিনজনের কাছাকাছি যেতে মেয়েটা কথা বলে উঠল। মেয়েটা বলল, আরে আরে কি করছেন, লাইট বন্ধ করুন, থামুন। আরে আমি ভূত পেত কিছুই না, আমি মানুষ। কি মানুষ? এত রাতে, তাও এই ভূতের বাড়িতে? কি আপনি মানুষ, তাও আবার এত রাতে ভূতের বাড়িতে? আমার কথা শুনে মেয়েটা বলে উঠল, হ্যাঁ সত্যি বলছে, আমি মানুষ। মেয়েটার কথার জবাবে বললাম, তাই যদি হবে তাহলে আপনি এই রাতের বেলা এই বাড়িতে কি করেন শুনি? জবাবে মেয়েটা বলল, আমি ভূত দেখতে এসেছি। আমি শুনেছি এই রাতের বেলা নাকি এই বাড়িতে অনেক ভয়ঙ্কর ঘটনা ঘটে। কি? এই ভূত, মিথ্যা বলবি না, তুই আমাদের কোনো ক্ষতি করতে পারবি না, আজকে তোকে মেরে ফেলবো। সজীবের কথা শুনে মেয়েটা বলল, কে ও? পাগলের মতো কি ভুলভাল বলছে। আমি বললাম, আরে ও অনেক ভয় পেয়েছে আপনাকে দেখে, তাই এরকমটা বলছে। বেলাল বলল, আচ্ছা আপনি সত্যি মানুষ বুঝলাম। এই রাতের বেলা ভূত দেখতে কেউ একা আসে? আর আপনাকে তো আমরা আগে কখনো এলাকাতেই দেখিনি, আমরা সবাই তো এই গ্রামেরই ছেলে, আপনি কি সত্যি করে বলুন তো? বেলালের কথায় মেয়েটা বলল, আসলে আমার নানা বাড়ি এখানে। সত্যি বলতে আমি একটা ভূতের প্রোগ্রাম করি, ভূতপ্রেত নিয়ে একটা বই লেখার খুব ইচ্ছে আমার কাজ হলো ভয়ানক জায়গায় খোঁজ পেলে সেখানে গিয়ে দেখে আসা, আসলেই জায়গাটা ভূতুরে কিনা। মেয়েটার কথা শুনে বললাম, সত্যি? মেয়েটা বলল, আরে হ্যাঁ সব সত্যি। আচ্ছা একটা কথা বলার ছিল, আমি ভূতের বই লিখব, তাই এখানে আসছি ভূতের খোঁজ পাওয়ার জন্য। কিন্তু তোমরা কে, এখানে রাতের বেলা কি করছো? সজীব বলল, আমরাও তো আপনার মতো ভূত দেখতে এসেছি, ভূত তো পেলাম না, পরীকে পেলাম। তা পরীর কি বয়ফ্রেন্ড টয়ফ্রেন্ড আছে নাকি? মেয়েটা বলল, কি? না কিছু না। আরে ওর কথা বাদ দেন তো, আমার দিকে তাকান,
আমার সাথে কথা বলেন, বেলাল বলল। সজীব বলল, কেন তোর দিকে তাকাবে? আর তোর সাথে কিসের কথা? ম্যাডাম, আমার সাথে কথা বলেন। আপনি বই লিখবেন তো? আমি সাহায্য করব আপনাকে। দরকার হয় কোলে করে, না থাক, দরকার হয় আমি নিজে আপনার পাশে দাঁড়িয়ে থেকে বাড়িটা ঘুরে দেখাবো। বেলাল বলল, আরে আসছে আমার নায়ক, যা শালা ভিতর ডিম, একটু আগে না এনাকে দেখে ভয়ে কাঁপছিলি? আমি বললাম, তোরা আবার শুরু করলি? থাম, মানুষের সামনে এসব কি? আচ্ছা, আপনি এখন কি করবেন? চলে যাবেন নাকি থাকবেন এখানে? চলে যাব, অনেকক্ষণ ধরে এখানে আছি, কই কিছু তো দেখতে পেলাম না। চলে যাব ভাবছি, কালকে রাতে পুরনো জমিদার বাড়িতে যাব। মেয়েটার মুখে কথাটা শুনে অবাক হয়ে বললাম, কি? ওখানে কেন? ওটা তো আমাদের গ্রামের বাড়ি, অনেক পুরনো বাড়ি। বাড়িটাতে কেউ থাকে না, অনেক বছর হলো। বাড়িটাতে লতাপাতা মাকড়সার জাল দিয়ে ভরে গেছে, ওখানে গিয়ে কি করবেন? তখন মেয়েটা বলল, আমি খোঁজ পেয়েছি, আমি শুনেছি ওই জমিদার বাড়িতে শত বছরই পুরনো জিনেরা বসবাস করে। সেখানে গেলে নাকি মাথা কাটা ভয়ানক অবয়ব দেখা যায়। তাই নাকি? ওখানে গেলে আপনার ভয় করবে না? না, আমি শুধু ভূত দেখার জন্য ওখানে যাব না, আরেকটা কারণ আছে। কি কারণ? বলতে পারি, যদি তোমরা আমার সাথে ওই বাড়িতে যাও। না না, আমরা ওই ভয়ঙ্কর জমিদার বাড়িতে যেতে পারবো না। সজীব বলল, আমি যাব ভাই, আমি ওর সাথে জঙ্গলেও যেতে পারি, ওটা তো বাড়ি। বেলাল বলল, আমিও রাজি, তোমার সাথে সব জায়গাতে যেতে পারি। তোরা কি চুপ করবি? আচ্ছা আপনি বলেন আগে, ওখানে কি আছে, কি কারণ বলেন, তাহলে আমরা যাব। শোনো, কাউকে বলবা না, ওখানে সোনা আর ধন সম্পদের খোঁজ পাওয়া গেছে। আমি শুনেছি ওই বাড়ির ভেতরে এসব পুঁতে রাখা আছে। আমি ঢাকা থেকে পরীক্ষা করার মেশিন নিয়ে আসছি। মেশিন আমাদের সিগন্যাল দিয়ে বলে দেবে সোনাদানা ধন সম্পদ কোথায় আছে। মেয়েটার কথা শুনে সবাই অবাক হয়ে তাকিয়ে রইলাম মেয়েটার দিকে। এদিকে মেয়েটার কথা শুনে সজীব ও বেলাল একপাশে রাজি হয়ে গেল, আমাকেও জোর করে রাজি করালো। আমরা তিনজনই রাজি হয়ে মেয়েটাকে বললাম, ঠিক আছে আমরা রাজি, কখন যাব ওই জমিদার বাড়িতে? তখন মেয়েটা বলল, পরশুদিন অমাবস্যার রাত, সে রাতে যাব ওখানে। ঠিক তখনই পাশের রুম থেকে ধূপধাপ আওয়াজ আসতে লাগলো। আওয়াজটা শুনে সবাই চমকে উঠলাম, ভয়ে শরীরের লোম দাঁড়িয়ে গেল। মেয়েটা আমাদের বলল, ওখানে কিসের আওয়াজ? চলো তো দেখে আসি সবাই। মেয়েটার কথায় সেই রুমটার দিকে চলে গেলাম, দরজা চাপানো। মেয়েটা বলল, দরজাটা ধাক্কা দিয়ে খুলে ফেলো, আমরা তো চারজন, ভয় নেই, ভেতরে কিছু থাকলে দেখতে পাবো। মেয়েটার কথা শুনে সজীব এক ধাক্কা দিয়ে দরজাটা খুলে ফেলল। দরজাটা খুলেই ভেতরে গিয়ে দেখলাম সেই কালো বিড়ালটা একটা ইঁদুর ধরে খাচ্ছে। এটা দেখে বললাম, উফ, এটারই আওয়াজ আসছিল, খুব ভয় পেয়েছিলাম। এদিকে বেলাল বলে উঠল, আরে ভাই পেছনে তাকা, মেয়েটা কোথায়? বেলালের কথা শুনে আমি ও সজীব পেছনে ফিরে দেখলাম, সত্যি সত্যি মেয়েটা পেছনে নেই। পেছনে ফিরে দেখি মেয়েটা আসলেই ওখানে নেই। আরে মেয়েটা কোথায় গেল? আমাদের সাথেই তো ছিল। একজন আরেকজনের দিকে তাকিয়ে বললাম, এখানে আর থাকা ঠিক হবে না, চল এখন এই বাড়ি থেকে বের হই। কথা মতো তিনজনেই সেই বাড়িটা থেকে বের হতে লাগলাম। বাড়ির দেওয়ালের কাছে আসতেই পেছন থেকে সে মেয়েটা বলে উঠল, চলে যাচ্ছ? কথাটা শুনে পেছনে ফিরে দেখি মেয়েটা দাঁড়িয়ে আছে। তখন আমি বলে উঠলাম, আরে আপনি এই কোথায় হারিয়ে গিয়েছিলেন হঠাৎ করে? বেলাল বলল, আচ্ছা আপনি মানুষ না ভূত বললেন না তো? আপনি না আমাদের সাথে ছিলেন, হঠাৎ করে পেছনে ঘুরে দেখি আপনি নেই। তখন জবাবে মেয়েটা বলল, আরে আমি তো ওখানে ছিলাম, তোমরা যখন রুমে ঢুকেছিলে তখন আমি পেছনের সাইডে গিয়েছিলাম জানালার কাছে। তোমরা রুমে ঢোকার ফলে জানালা দিয়ে কিছু বেরিয়ে যায় কিনা সেটা দেখতে গিয়েছিলাম, কিন্তু কিছুই দেখতে পেলাম না। হুদাই এই বাড়িতে কিছুই নেই, থাকলে দেখতাম, ভয়ও পেতাম। ঠিক বলেছেন, এখানে কিছুই নেই, হুদাই সময় নষ্ট করলাম। মেয়েটা বলল, তাহলে ওই কথাই রইল, আমরা পরশুদিন রাতের বেলা পুরনো জমিদার বাড়িতে যাব, ওকে? আরে হ্যাঁ, ডাবল ওকে, সাথে তুমি আছো না? বেলাল বলল, আরে চিন্তা করো না, আমরা রেডি থাকবো। আমি বললাম, সেটা না হয় যাব, কিন্তু আপনার দেখা পাবো কোথায়? তখন মেয়েটা বলল, সময় মতো আমি পরশুদিন রাতে এই জায়গায় আসব, তোমরাও সবাই আসবে, সবাই একসাথে যাব ওই জমিদার বাড়িতে। আর হ্যাঁ, সাথে বস্তা নিয়ে আসবে, তাহলে সোনা দানা নিতে সুবিধা হবে। যাই হোক, মেয়েটার কথা শুনে সবাই সে রাতের মতো বাড়িতে চলে গেলাম। রাত ৩টা বাজে, বাড়িতে গিয়ে শুয়ে পড়লাম। অনেক রাত হবার কারণে শুতেই চোখটা লেগে আসলো। কখন যে ঘুমিয়ে গিয়েছিলাম নিজেই জানি না। ঘুমের মাঝে তখন একটা ভয়ানক স্বপ্ন দেখলাম। আমি দেখলাম একটা কালো অবয়ব, যার পুরো শরীরে পশুদের মতো লোম, খুবই ভয়ানক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। অবয়বটাকে দেখার পর আমি চিৎকার দিতে যাব, ঠিক তখনই সেই অবয়বটা আমার উপর ঝাঁপিয়ে পড়ে। আমি চিৎকার দিয়ে ঘুম থেকে জেগে যাই। এটা কি হলো? স্বপ্নে এটা আমি কি দেখলাম? বিছানা থেকে উঠে রুমের লাইটটা জ্বালালাম। রুমের লাইটটা জ্বালিয়ে এদিকে সেদিকে ভালো করে দেখলাম, কিন্তু রুমে কিছুই দেখতে পেলাম না। কিন্তু একটা অবাক করা বিষয় হলো, আমার হাতের দিকে তাকিয়ে দেখি কিছু একটা দাগ লেগে আছে, রক্ত জমে আছে, দেখে বোঝা যায় কোনো প্রাণীর আক্রমণ করেছে। কিন্তু এটা কিভাবে সম্ভব? স্বপ্ন দেখছিলাম, তাহলে বাস্তবে আঘাত পেলাম কি করে? সে রাতটা আমি ভয়ে আর ঘুমাইনি। সকাল হতে বেলাল ও সজীবের সাথে দেখা করলাম। দেখা করে আমার সাথে স্বপ্নে ঘটে যাওয়া ভয়ানক কথাটা ওদেরকে বলি। আমার মুখে কথাটা শুনে সজীব ও বেলাল দুজনে আমার দিকে হা হয়ে তাকিয়ে বলল,
কি? এই একই স্বপ্ন তো আমরাও দেখেছি। ওদের কথা শুনে মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। একই স্বপ্ন তিনজনই দেখেছি, কিন্তু এটা হলো কেন? এটার পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। তখন বেলাল বলল, কি আর কারণ হতে পারে? আমি বললাম, তা তো সঠিক জানি না। আচ্ছা, এই মেয়েটার জন্য হচ্ছে না তো আবার এসব? সজীব বলল, আরে না, কি যে বলিস এসব। ও একটা মেয়ে, ও কি ভূত নাকি যে স্বপ্নে গিয়ে আমাদের তিনজনকে ভয় দেখাবে? আমি বললাম, তাও ঠিক, ও তো মানুষ, ভূত না। আচ্ছা, কালকে তো অমাবস্যার রাত। মেয়েটার কথা মতো কালকে রাতে পুরনো জমিদার বাড়িতে যেতে হবে। বেলাল বলল, হ্যাঁ আমরা তো যাব, সমস্যা কি? বড়লোক হবার এই একটাই সুযোগ। সোনা দানা আরও কত কি যে আছে জমিদার বাড়িতে। আমি বললাম, সেটা যখন পাবো তখন বুঝবো, কিন্তু বেলাল, বিষয়টা এতটাও সহজ না। জানিস তো ওই জমিদার বাড়িটা কত পুরনো? বাড়িটা জঙ্গলে পরিণত হয়েছে। আমার দাদাদের আমলের বাড়ি এটা। এই বাড়িটা সাধারণ কোনো বাড়ি ভাবলে চলবে না। কিছু না কিছু তো আছে ওই বাড়িতে, তবে যা আছে ভয়ানক কিছুই আছে। জানি না কালকে আমাদের সাথে কি হবে। আরে ভয় কিসের? আমরা তিনজন আর মেয়েটা তো আছেই, চারজন একসাথে থাকলে ভয় কিসের? যাই হোক, আমরা নিজেদের মধ্যে আর কথা না বাড়িয়ে ঠিক করলাম কালকে রাতে আমরা সবাই একসাথে হব আর জমিদার বাড়ির দিকে রওনা করব। তো কথা মতো সবাই বাড়িতে চলে গেলাম। সেই রাতে আমাদের কারোর সাথে কিছুই ঘটেনি। অবশেষে চলে আসলো অমাবস্যার রাত। রাত হতেই আমি, সজীব ও বেলাল কথা মতো একসাথে হলাম। তিনজনে একসাথে হয়ে রফিক সাহেবের পুরনো বাড়ির কাছে চলে গেলাম। সেখানে গিয়ে দেখি মেয়েটা দাঁড়িয়ে আছে। আমাদের দেখে মেয়েটা বলল, তোমরা আসছো, চলো চলো, এখানে আর দেরি না করে রওনা করি। মেয়েটার কথার জবাবে আমি বললাম, ঠিক আছে চলো। তখন মেয়েটা বলল, আমরা মেন রাস্তা দিয়ে না গিয়ে জঙ্গলের রাস্তা দিয়ে যাব, তাহলে কেউ দেখতে পাবে না। যদিও এখন অনেক রাত, তবুও জঙ্গলের রাস্তা দিয়ে গিয়ে আমরা জমিদার বাড়ির পেছন দিয়ে প্রবেশ করব। কি আর করার, মেয়েটার কথায় রাজি হয়ে জঙ্গলের রাস্তা দিয়ে রওনা করলাম। রাত 1টা বাজে। চারিদিকে নীরবতা, আশপাশ জঙ্গল থেকে ভেসে আসছে শেয়ালের ডাক। চারজনে হেঁটে চলেছে জমিদার বাড়িতে পৌঁছাতে 10 থেকে 15 মিনিট লাগতে পারে। গল্প করছি আর হাঁটছি। হঠাৎ করে সজীব বলল, ভাই দাঁড়াও, সামনে দেখো, ওটা কি? সজীবের কথায় সামনে তাকাতে দেখলাম বিশাল আকৃতির একটা সাদা জুব্বা পরা অবয়ব আমাদের রাস্তা আটকিয়ে দাঁড়িয়ে আছে। অবয়বটাকে দেখে শরীরের লোম দাঁড়িয়ে গেল। একে অপরের গা ঘেঁষে দাঁড়ালাম। তখন আমি বলে উঠলাম, আমাদের আর সামনে যাওয়া ঠিক হবে না বুঝি, চলো ফিরে যাই। আমার কথা শুনে মেয়েটা বলল, আরে না, কি বলো, আমরা জমিদার বাড়িতে যাব, রাস্তায় এসব দুষ্টু জিন আসবেই। তাতে কি জানো তো, ওই জমিদার বাড়িতে থাকা জিনগুলো নিশ্চয়ই চায় না আমরা ওখানে যাই। এই বলে মেয়েটা একটু সামনে এগিয়ে গিয়ে 3বার হাততালি দিল। মেয়েটা হাততালি দেবার সাথে সাথে সামনে থাকা সেই বিশাল আকৃতির অবয়বটা চলে গেল। আরে বাহ, কিভাবে করলো এটা? মেয়েটার উদ্দেশ্য করে বললাম। তখন মেয়েটা বলল, আমি শুনেছি সামনে কোনো জিন রাস্তা আটকে দাঁড়ালে সূরা কালাম পড়ে হাততালি দিয়ে অনেক সময় চলে যায়। এখন চলো, আর কোনো ভয় নেই। এ বলে আমরা আবারও চলতে লাগলাম। 5 মিনিট হবার পর আমরা জমিদার বাড়িতে পৌঁছে গেলাম। বাড়িটা বেশ পুরনো, অনেক বড় বাড়ি। আমরা পেছন দিয়ে সেই জমিদার বাড়িতে ঢুকে পড়লাম। জমিদার বাড়িতে ঢুকে লাইট চালিয়ে চারিদিকটা ঘুরে ঘুরে দেখছিলাম। দেওয়ালে অনেক কিছু আঁকা, বেশ পুরনো হয়ে গেছে। তিনজনে একসাথে ছিলাম। হঠাৎ করে মনে হলো আমাদের পেছন দিয়ে ঝড়ের বেগে সাঁ করে কেউ চলে গেল। আমরা ভয়ে পেছনে ফিরে তাকালাম। কই, পেছনে তো কিছুই নেই। আরে ভাই, মেয়েটা কই? মেয়েটা আবার কোথায় গেল? বলে উঠল বেলাল। বেলালের কথা শুনে বললাম, আরে এই মেয়েটা না বলে হুট করে কোথায় চলে গেল? আয় তো, সামনে গিয়ে দেখি, মেয়েটা ওদিকে আছে মনে হয়। এই বলে সামনের দিকে এগোতে যাব, ঠিক তখনই ওপর থেকে কি যেন একটা ধূপ করে নিচে পড়ল। আরে কি এটা? বলে উঠল সজীব। সজীবের কথা শুনে লাইটটা সেদিকে মারতেই ভয়ে আমাদের চোখ কপালে উঠল। হায় হায়, এটা একটা কাটা মাথা। কাটা মাথা এখানে আসলো কিভাবে? ভয়টা আরো বেশি পেলাম যখন সেই কাটা মাথাটা কথা বলে উঠল। সজোরে একটা চিৎকার দিয়ে তিনজনেই পেছন ফিরে দৌড়াতে লাগলাম। দৌড়িয়ে দরজার কাছে যেতেই দরজাটা থাম করে একাই বন্ধ হয়ে গেল। আমরা ভয়ে 2 পা পিছিয়ে আসলাম। এটা কি হচ্ছে আমাদের সাথে? হঠাৎ করে সেই মেয়েটা পেছন থেকে বলে উঠল, আরে কি হয়েছে তোমাদের? তোমরা এভাবে কাঁপছো কেন? ভয় পেয়েছো নাকি? মেয়েটার কথার জবাবে তিনজনেই বলতে লাগলাম, হ্যাঁ, ওইখানে কাটা মাথাটা কথা বলছে। চলো পালাই এখনই, এই জায়গাটা ভালো না। তখন মেয়েটা বলল, আরে কি বলো, কোথায় কাটা মাথা? চলো তো দেখি। আমি বললাম, না না, আমরা যাব না, তুমি যাও। ওইখানে একটু আগে দেখলাম। আমার কথায় মেয়েটা সেখানে গিয়ে লাইট মেরে দেখলো সেখানে কিছুই নেই। আরে এখানে তো কিছুই নেই, বলে উঠল মেয়েটা। মেয়েটার কথা শুনে তিনজনই এগিয়ে গেলাম সেখানে। আরে সত্যি তো, এখানে তো কিছুই নেই। তাহলে একটু আগে যে দেখলাম? মেয়েটা বলল, তোমরা মনে হয় ভুল দেখেছ। বেলাল বলল, আরে না, ভুল দেখিনি, আমরা সত্যি একটু আগে এখানে একটা কাটা মাথা দেখেছি। আমরা যদি ভুল দেখতাম তাহলে কি তিনজনেই ভুল কিছু দেখলাম?
দেখো, শুধু কাটা মাথাটা দেখিনি, এটা দেখেই পালাতে যাব তখনই দরজাটা একে একে বন্ধ হয়ে গেল। এই যে দরজাটা বন্ধ, দেখো। সজীবের কথাটা শুনে মেয়েটা দরজার কাছে গিয়ে বলল, কই, দরজা তো খোলাই, এই যে দেখো। আরে আরে, এটা কি হলো, কিভাবে সম্ভব? একটু আগেও তো ধাম করে দরজাটা লেগে গেল। তোমরা মনে হয় এমনি এমনি ভয় পাচ্ছ, বুঝলা? ভয়ের কি আছে, এখানে আমরা 4 জন একসাথে আছি। আমি বললাম, আচ্ছা তা না হয় বুঝলাম, কিন্তু তুমি একটু আগে কোথায় গিয়েছিলে সেটা বলো। আমি ওদিকটাই দেখছিলাম, সোনাদানা কোথায় পুঁতে রাখা আছে সেটাই দেখছিলাম। হঠাৎ তোমাদের চিৎকার শুনে চলে আসলাম। আচ্ছা আসো, এবার কাজে লেগে পড়ি। আমার সাথে আসো সবাই। মেয়েটার কথা মতো ওর সাথে অন্য দিকে চলে গেলাম। বিশাল জমিদার বাড়ি, এত বড় বাড়িতে কোথায় কি আছে বোঝা মুশকিল। আমরা নিচতলা ভালো করে খুঁজলাম, কোথাও কিছু পেলাম না, শুধু আগেকার পুরনো কয়েকটা মোহর ছাড়া। নিচে কিছু না পেয়ে আমরা উপরের তলায় চলে গেলাম। সেখানে গিয়ে চারিদিকে লাইট হাতে খুঁজছিলাম, কোথাও কিছু পাওয়া যায় কিনা। হঠাৎ করে বেলাল বলে উঠল, এই এদিকে আসো সবাই, দেখো এটা কি, দেখে সিন্দুক মনে হচ্ছে না? আমি বললাম, আরে হ্যাঁ, সিন্দুকই তো মনে হচ্ছে। হ্যাঁ, এটা সিন্দুক, আমাদের ভাগ্য খুলতে চলেছে। না জানি এই সিন্দুকে কত ধন সম্পদ লুকানো আছে। সজীব বলল, কিন্তু এটা খুলব কি করে? দেখো, সিন্দুকের মুখে তালা ঝুলছে। তাতে কি, আমাদের সাথে তো হাতুড় আছে, হাতুড় দিয়ে আঘাত করে তালা ভেঙে ফেলি। হ্যাঁ তাই করি, এটাই ভালো হবে। কথা মতো বেলাল ব্যাগ থেকে হাতুড়ি বের করে তালাটাতে আঘাত করতে লাগলো। এদিকে তখন হঠাৎ করে পেছনে চোখ যায় আমার। আমি পেছনে তাকিয়ে কেঁপে উঠি, কারণ পেছনে একটু দূরে বড় বড় চোখ করে আমার দিকে একটা অবয়ব তাকিয়ে আছে। ওর চোখগুলো আগুনের মতো জ্বলজ্বল করছে, আমার দিকে তাকিয়ে মাথা নাড়ছে। এটা দেখে একটা চিৎকার দিই। আমার চিৎকার শুনে সবাই চমকে ওঠে আর বলে, কি হলো, কি হলো? ওদের কথায় আমি পেছনে তাকিয়ে বললাম, ওইখানে একটা ভয়ানক অবয়ব দেখলাম, আমার দিকে ভয়ানক দৃষ্টিতে তাকিয়ে মাথা নাড়ছে। সজীব বলল, আরে কোথায় অবয়ব? পেছনে তো কেউই নেই, পেছনে আর তাকাবি না। এই বেলাল, তালা ভাঙ, ভিতরে কি আছে দেখতে ইচ্ছে করছে। সজীবের কথায় বেলাল তালা ভাঙতে লাগলো। আমিও আর ভয়ে পেছনে ফিরে তাকালাম না। একটু পর তালাটা ভেঙে গেল। উফ, অবশেষে তালা ভাঙল। এবার দেখার পালা সিন্দুকের ভিতরে কি আছে। এই বলে দুজনে ধরে সিন্দুকের মুখটা খুললাম। সিন্দুকের মুখটা খুলতেই হঠাৎ করে চারিদিকটা ধোঁয়ায় পরিণত হলো। আমরা খেয়াল করলাম সে সিন্দুকের ভেতর থেকে কালো কালো ধোঁয়ার মতো বেরিয়ে আসছে। এটা দেখে সবাই প্রচুর ভয় পেয়ে যায়। এসব কি হচ্ছে, তাই তাড়াহুড়ো করে আবার সিন্দুকের মুখটা লাগিয়ে দিই। ঠিক তখনই চারিদিক থেকে হাসির আওয়াজ ভেসে আসতে লাগলো। মনে হচ্ছে আমাদের চারিদিকে অনেক অবয়ব আছে, তাদের বিকট হাসির আওয়াজে ভয়ে শরীরের লোম দাঁড়িয়ে যাচ্ছে। এরকম অবস্থায় আমি চিৎকার দিয়ে বললাম, চলো সবাই, এখনই এখান থেকে বের হতে হবে। এই বলে সবাই সেখান থেকে দৌড়াতে লাগলাম। পেছন থেকে হাসির আওয়াজগুলো আমাদের পেছনে আসতে শুরু করলো। দরজার কাছে আসতে দেখলাম দরজায় বন্ধ। কি করব বুঝতে পারছি না। উপায় না পেয়ে হাতে থাকা হাতুড়ি দিয়ে দরজায় আঘাত করতে লাগলাম। ঠিক তখনই দরজা খুলে গেল। দরজা খুলতেই প্রাণের ভয়ে রাতের অন্ধকারে 4 জনই দৌড়াতে লাগলাম। দরজাটা খুলতেই প্রাণের ভয়ে রাতের অন্ধকারে 4 জনই দৌড়াতে লাগলাম। জমিদার বাড়ি থেকে বেশ কিছু দূর যাবার পর সেই হাসির আওয়াজ বন্ধ হয়। আমরা সেখানে আর দেরি না করে সবাই সবার বাড়িতে চলে আসি। বাড়িতে এসে ঘুমিয়ে পড়ি। পরের দিন সকালবেলা মায়ের ডাকে ঘুম ভাঙে। আমার ঘুম ভাঙতেই মা বলে ওঠে, নিশাদ, তোর শরীর খারাপ নাকি? আজকে এত বেলা করে ঘুমাচ্ছিস যে? তোর পায়ের মধ্যে মাটি লেগে আছে কিসের? আর দরজাটাও খোলা। উফ, রাতের বেলা তাড়াহুড়ো করে এসে ঘুমিয়ে পড়েছি, এখন মাকে কি বলি? বুদ্ধি করে মাকে বললাম, মা, আমি ভোরবেলা হাঁটতে বেরিয়েছিলাম, তাই পায়ে মাটি লেগে আছে হয়তো, আর ভোর হবার কারণে পরে আর দরজা দিইনি, ঘুমিয়ে পড়েছি। আমার কথা শুনে মা বলল, তুই আবার কবে থেকে ভোরবেলা হাঁটা শুরু করলি? যাই হোক, ফ্রেশ হয়ে নে, বাজারে যেতে হবে। তোর ছোট ফুপু বাড়িতে আসছে, বাজারে গিয়ে মাংস নিয়ে আয়। ওঠ, ফ্রেশ হয়ে নে তাড়াতাড়ি। মায়ের কথায় উঠে ফ্রেশ হয়ে কিছু খেয়ে নিলাম। খাবার শেষে ব্যাগটা নিয়ে বাজারের দিকে রওনা করলাম। বাজার যেতে মাঝপথে সেই মেয়েটার দেখা। মেয়েটাকে দেখে বললাম, আরে তুমি এখানে কি করো? তখন মেয়েটা বলল, এই যে বাড়িটা দেখতে পাচ্ছ, এটাই আমার নানা বাড়ি। তা তুমি কোথায় যাচ্ছ? এই তো একটু বাজারে যাব। আচ্ছা শোনো, তারপর কি হলো? গতরাতে তো ভয়ে জমিদার বাড়ি থেকে পালিয়ে আসলাম, এখন কি হবে? মেয়েটা বলল, ওসব নিয়ে এখন কথা বলার দরকার নেই, 2-1 দিন গেলে আমি তোমাদের বলবো কি করতে হবে। এখন বাজারে যাও। যাই হোক, আমি আর কথা না বাড়িয়ে বাজারে গেলাম। বাজার থেকে মাংস নিয়ে যখন বাড়ির দিকে আসছিলাম তখন আমার সাথে একটা ভয়ানক ঘটনা ঘটে। আমি বাড়ির কাছাকাছি আসতেই বুঝতে পারলাম আমার ব্যাগের মধ্যে কিছু একটা নড়াচড়া করছে। নড়াচড়া বুঝতে পেরে মনে মনে ভাবলাম, আরে ব্যাগে কি নড়াচড়া করে? ব্যাগের মধ্যে তো মাংস, মাংস কি নড়াচড়া করে নাকি? এই ভেবে যখনই ব্যাগের মুখটা খুলছি
তখনই দেখলাম ব্যাগের মধ্যে কোনো মাংস নেই। ব্যাগের মধ্যে একটা ভয়ঙ্কর কাটা মাথা। মাথাটা আমার দিকে তাকিয়ে একটা হাসি দিল। এটা দেখে হাত থেকে ব্যাগটা ছুঁড়ে ফেলে দিয়ে এক দৌড়ে বাড়িতে চলে গেলাম। হাঁপাতে হাঁপাতে মায়ের কাছে যেতেই মা আমাকে অবাক করে দিয়ে বলে উঠল, কিরে হাঁপাচ্ছিস কেন? মাংস দিয়ে কোথায় চলে গেলি? খেলতে গিয়েছিলি নাকি? মায়ের কথা শুনে কি বলবো বুঝতে পারছি না। অবাক হয়ে জিজ্ঞেস করলাম, মাংস? আমি আবার কখন মাংস দিয়ে গেলাম? তখন মা বলল, মজা করিস না তো, একটু আগেই তো তুই বাজার থেকে মাংসের ব্যাগটা আমাকে দিয়ে কোথায় যেন চলে গেলি। যা গোসল করে আয়। মায়ের কথা শুনে আমার গলা শুকিয়ে গেল। এটা কি হলো কিছুই বুঝছি না। আমি তো মাংস নিয়ে বাড়িতে আসিনি, তাহলে মাকে কে মাংস দিয়ে গেল? আমি তো এখনই ভয় পেয়ে বাড়িতে দৌড়ে আসলাম। তাহলে কি আমার রূপ নিয়ে কেউ আসছে বাড়িতে মাংস নিয়ে? কে হতে পারে? কি হচ্ছে আমার সাথে? মাথা কাজ করছে না। একটু আগে আমি কি দেখলাম? ব্যাগের মধ্যে কাটা মাথা। এটা কিভাবে আসলো? উফ, পাগল হয়ে যাব। হঠাৎ আমার সাথে ভয়ানক ঘটনা ঘটা শুরু করলো কেন? যাই হোক, দুপুরের খাবার শেষে একটু বিকেল পর্যন্ত ঘুমিয়েছিলাম। গতরাতে ভালো ঘুম হয়নি। বিকেলে ঘুম থেকে উঠে একটু হাঁটাহাঁটি করলাম। ভালো লাগছে না, তাই কোথাও না গিয়ে দিনটা বাড়িতেই কাটিয়ে দিলাম। সেদিন রাতে আমার সাথে আবারও ভয়ানক ঘটনা ঘটে। রাতের খাবার শেষে ঘুমিয়েছিলাম। হঠাৎ করে আমার ঘুমটা ভেঙে যায়। এমনি এমনি ঘুম ভেঙে যায়নি, আমার কানের কাছে কেউ ফিসফিস করে আওয়াজ করছিল। ঘুম ভেঙে যেতেই চোখ খুলে যা দেখলাম সেটা দেখে আমার মরার অবস্থা। আমি দেখলাম আমার পায়ের কাছে দুইটা কালো কাপড়ে মোড়ানো অবয়ব দাঁড়িয়ে আছে। একটার মাথা নেই, মাথা ছাড়া শরীর নিয়ে দাঁড়িয়ে আছে। আরেকটার মাথা আছে কিন্তু চোখের জায়গায় কোনো চোখ নেই। আমাকে দেখে হাসতে লাগলো। কি বলবো, এতটা ভয় পেয়েছি যে কথা বলার শক্তি হারিয়ে ফেলেছি। চিৎকার দিব তো দূরের কথা। হঠাৎ করে একটা অবয়ব আমার দিকে এগিয়ে আসতে লাগলো। এটা দেখে আমি এতটাই ভয় পেয়েছি যে নিজেকে আর ধরে রাখতে পারিনি, জ্ঞান হারিয়ে ফেলি। আমার জ্ঞান ফিরে পরের দিন সকালে ঘুম ভাঙতেই দেখি আমি নিচে পড়ে আছি, ফ্লোরে। আরে, আমি এখানে কিভাবে আসলাম? আমি তো গত রাতে ভয় পেয়ে বিছানায় জ্ঞান হারিয়েছিলাম। শরীরটা খুব ব্যথা করছে। আমার সাথে এসব কি হচ্ছে কাল থেকে? আচ্ছা, এই ভয়ানক ঘটনাগুলো কি শুধু আমার সাথে হচ্ছে, নাকি বেলাল ও সজীবের সাথেও হচ্ছে? এই ভেবে আমি বেলাল ও সজীবকে ফোন দিয়ে মাঝে আসতে বললাম দেখা করার জন্য। ওরাও আমার কথা শুনে রাজি হলো। আমি উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে বেরিয়ে পড়লাম বেলাল ও সজীবের সাথে দেখা করার জন্য। আমার সাথে এত ভয়ানক ঘটনা ঘটার পরও বাড়িতে মা বাবাকে কিছুই বলিনি। যাই হোক, কিছুক্ষণের মধ্যে আমি পৌঁছে গেলাম মাঠে। সেখানে বেলাল ও সজীব আমার জন্য অপেক্ষা করছে। আমি ওদের কাছে গিয়ে বললাম, এই আয়, গাছের নিচে বসি। কথা মতো ওদের নিশে গাছতলায় বসলাম। তখন বেলাল বলে উঠল, নিশাদ, দেখা করতে বললেই ভালো হলো। আমিও ভাবছি তোর সাথে আর সজীবের সাথে দেখা করব। আসলে কাল থেকে আমার সাথে ভয়ানক কিছু ঘটছে রে। কি, তোর সাথে ঘটছে? অবাক হয়ে কথাটা বলে উঠল সজীব। সজীব বলল, আরে আমার সাথেও তো ঘটনা ঘটছে ভয়ানক। আমি বললাম, এই দুজনই থাম, শুধু তোদের সাথে না, আমার সাথেও ঘটনা ঘটেছে ভয়ানক, সেজন্যই তোদের ডেকেছি। এ বেলাল, তুই আগে বল তোর সাথে কি ঘটেছে। তখন বেলাল বলল, ভাই কি আর বলবো, গত পরশু রাত কয়টা বাজে জানি না, হঠাৎ একটা বাচ্চার ডাকে ঘুম ভাঙে আমার। ঘুম ভাঙতে দেখি আমার রুমে আমার পায়ের কাছে বসে একটা 10-12 বছরই বাচ্চা কান্না করছে। মনে মনে অবাক হয়ে বললাম, আরে আমার রুমে বাচ্চা আসলো কোথা থেকে? দরজা তো দিয়েই ঘুমিয়েছিলাম। আমি আস্তে আস্তে বাচ্চার কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, এই কে তুমি, এখানে কি করো? এই কথাটা বলার সাথে সাথে বাচ্চাটা আমার দিকে ঘুরে তাকালো। ভাই কি বলবো, এটা কোনো সাধারণ বাচ্চা না। মুখটা মনে হয় আগুনে পুড়ে গেছে, চোখের জায়গায় চোখ নেই, কালো হয়ে আছে। এ অবস্থা দেখে এক লাফে 2 পা পিছিয়ে আসলাম। এক লাফে রুমের লাইটটা জ্বালিয়ে দেখলাম বাচ্চাটা নেই। আরে আরে, কোথায় গেল? এখানেই তো ছিল বাচ্চাটা। আমি কি ভুল দেখলাম কিছু? না, ভুল তো দেখিনি। ভয়ে সেই বাকি রাতটুকু আর ঘুমাইনি। রুমের লাইট জ্বালিয়ে বিছানায় বসেছিলাম। যখন লাইট জ্বালিয়ে বিছানায় বসেছিলাম তখন আমার রুমে বাইরে থেকে সেই বাচ্চার কান্নার আওয়াজ আবার শুনতে পেলাম। এভাবে ফজরের আজানের আগ পর্যন্ত বাচ্চার কান্নার আওয়াজ শুনেছি। তারপর সব ঠিক হয়ে যায়। ওহ, খুবই ভয়ানক ঘটনা তো। এই সজীব, তুই বল এখন তোর সাথে কি ঘটেছে? কি আর বলবো বল, আমার সাথে ওর চেয়ে বেশি ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। ওই কথা মনে করলে শরীরে লোম দাঁড়িয়ে যায়। কালকে রাতের ঘটনা। রাতের খাবার খেয়ে শুয়ে কিছুক্ষণ ফোন টেপাটেপির পর হঠাৎ ঘুমিয়ে পড়ি। একটু পর আমার ঘুম ভেঙে যায়। জানি না কেন ঘুম ভেঙে গেল। আমার ঘুম ভাঙতেই আমি আমার পাশে দেখি সাদা সাদা চুল, খুব ভয়ানক দেখতে একটা বৃদ্ধ মহিলা আমার দিকে তাকিয়ে আছে। এটা দেখে আমি এক লাফে বিছানায় উঠে বসি। ঠিক তখনই সেই ভয়ঙ্কর মহিলাটা হাতের ইশারা দিয়ে আমার রুমে থাকা ফ্যানের দিকে দেখিয়ে দেয়। আমি ওদিকে তাকাতেই ভয়ে চমকে উঠলাম।
আমি দেখলাম আমার ফ্যানের সাথে ঝুলে আছে আরেকটা মহিলা। ফ্যানের সাথে ফাঁসি দিয়ে ঝুলে আছে ঠিকই, কিন্তু মৃত না, বেঁচে আছে, আর আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে হাসছে। এই দৃশ্য দেখার পর আমি জ্ঞান হারিয়ে ফেলি। সকালে উঠে দেখি সব স্বাভাবিক আছে, আশেপাশে কেউ নাই, মনে হচ্ছে রাতে কিছুই হয়নি। এই হলো ঘটনা। সজীব ও বেলালের মুখে কথাটা শুনে আমি আমার সাথে ঘটে যাওয়া ঘটনা ওদের খুলে বললাম। আমার ঘটনা শুনে ওরাও অবাক হয়ে ভয় পেল। কি হচ্ছে হঠাৎ আমাদের সাথে এসব? তখন বেলাল বলল, কি করবো রে এখন আমরা? আমাদের সাথে কি শুরু হলো? সব ওই ভুতুরে বাড়িতে যাবার পর থেকে শুরু হয়েছে। জমিদার বাড়িটা আসলে ভয়ানক। ঠিক বলেছিস, জমিদার বাড়ি থেকে ফেরার পর থেকেই আমাদের সাথে এইসব ঘটছে। আচ্ছা 1 মিনিট, বাবা কল করেছে, কথা বলে আসি, তোরা এখানেই থাক। এ বলে আমি ওদের থেকে একটু দূরে সরে সাইটে ফোনে কথা বলতে চলে গেলাম। আমি বাবার সাথে কথা বলার সময় সেই মেয়েটা ওখানে চলে আসে আর ওদের সাথে কথা বলতে থাকে। একটু পর বাবার সাথে কথা বলা শেষ হলে আমি আবারও ওদের কাছে চলে যাই। ওদের কাছে যাবার পর আমি বললাম, কি খবর তোমার? তুমি কখন আসছো? মেয়েটা বলল, এই তো একটু আগে। তা তোমাদের কি খবর? তিনজনই একসাথে বসে গল্প করছো বুঝি? হ্যাঁ, গল্প করছিলাম। তুমি এসে ভালোই করেছো, তোমাকে দেখে ভালো লাগলো। বেলাল বলল, আসলে আমরা শুধু গল্প করছি না, সত্যি বলতে আমাদের সাথে 2 দিন থেকে ভয়ানক কিছু ঘটে যাচ্ছে। আচ্ছা তোমার সাথে কি কিছু ঘটেনি? না তো, কিচ্ছু ঘটেনি। তা ঘটবে কিভাবে? ভূতকে কি ভূত কখনো ভয় দেখাতে পারে? মানে? আমি কি বলেছি বুঝনি? বললাম ভূতকে তো ভূত কখনো ভয় দেখায় না। কি বলো, আমি কি ভূত নাকি? নাম কি তোমার? আলো। তুমি কিভাবে জানলা আমরা এই মাঠের মধ্যে বসে আছি তিনজনে? মেয়েটা বলল, আসলে দূর থেকে দেখলাম তাই হেঁটে হেঁটে আসলাম, ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি। শোনো, ওই জমিদার বাড়ি নিয়ে। চুপ, একদম চুপ, আর একটা কথা বলবা না। মেয়েটাকে ধমক দিলাম আমি। তখন সজীব বলল, আরে নিশাত, তোর হঠাৎ কি হলো? তুই ওকে এভাবে ধমক দিচ্ছিস কেন? আমি বললাম, কারণ এই মেয়েটা এতদিন আমাদের বোকা বানিয়েছে। আসলে ও মানুষ না, ও জিন জাতির কিছু। মেয়েটা বলল, কি কি বলো এসব? আমি মানুষ, বিশ্বাস করো। এই, তোমাকে চুপ করতে বলেছে না? বেলাল বলল, আচ্ছা নিশাত, খুলে বলতো কি হয়েছে? ও যে জিন, তুই জানলি কিভাবে? শোন, একটু আগে তোদের বসিয়ে রেখে আমি বাবার সাথে ফোনে কথা বলতে দূরে গেলাম না? হ্যাঁ তো? আমি যখন বাবার সাথে কথা বলছিলাম তখন তোদের দিকে তাকিয়েছিলাম। হঠাৎ দেখে এই মেয়েটা তোদের পেছনে এসে দাঁড়ালো। অবাক করা বিষয় হলো, মেয়েটা হেঁটে হেঁটে আসেনি, বাতাসে মিশে হঠাৎ করে পেছনে এসে দাঁড়িয়েছে। আমার কথা শুনে মেয়েটা বলল, মানে আর কোনো মিথ্যা শুনতে চাই না, সত্যি বলো তুমি কে? হ্যাঁ, এটা সত্যি, আমি মানুষ না, আমি পড়ি। কি? তুমি মানুষ না পড়ি? এ বলে বেলাল ও সজীব ভয় পেয়ে পিছিয়ে গেল। এটা দেখে আমি বলে উঠলাম, এই ভয় পাবি না। এই তুমি বলো, তুমি মানুষ সেজে আমাদের সাথে মিশেছ কেন? তাহলে কি আমাদের সাথে ভয়ানক ঘটনাগুলো তুমি ঘটিয়েছ? তখন মেয়েটা বলল, না, আমি পড়ি এটা সত্যি, কিন্তু আমি তোমাদের কোনো ভয় দেখাইনি। তোমাদের ভয় দেখিয়েছে কালিয়ানের পরিবার। কি? কালিয়ান? কে কালিয়ান? বলো এখনই। কি কালিয়ান? কালিয়ানের পরিবার কেন আমাদের পিছু নেবে? বলো বলো এখনই। তখন মেয়েটা বলল, হ্যাঁ বলছি। এ বলে মেয়েটা বলতে শুরু করলো, আসলে আমি তোমাদের ব্যবহার করছি। আমি যখন তোমাদের তিনজনকে হামিদ সাহেবের পুরনো বাড়িতে রাতের বেলা দেখলাম, তখন ভাবছি তোমাদের সাহস আছে, তোমাদের দিয়ে কাজ হবে, তাই আমি মানুষের রূপ নিয়ে তোমাদের সামনে আসি। তারপর? হ্যাঁ, তারপর বলো, পুরো ঘটনা খুলে বলো, যে কারণে কালিয়ান জিনের পরিবার আমাদের পিছু নিয়েছে। তখন মেয়েটা বলল, আসলে পুরনো জমিদার বাড়িতে কোনো সোনাদানা নেই, আমি তোমাদের মিথ্যা বলে সেই বাড়িতে নিয়ে গিয়েছিলাম। কারণ কি শুনবা? বলো। কারণ আমার বাবা ওই জমিদার বাড়িতে যে সিন্দুকটা আছে সেই সিন্দুকে বন্দী ছিল। আমার বাবা শুধু আমার বাবা না, আমার বাবার সাথে সেই কালিয়ান জিনের অনেক পরিবারের সদস্য ওখানে বন্দী ছিল। কি? এত বড় ধোঁকা! আচ্ছা সেটা না হয় বুঝলাম, এখানে আমাদের কি দোষ? কালিয়ান জিনের পরিবার আমাদের পিছু নিল কেন? আমরা তো ওদের উপকার করেছি, বন্ধ সিন্দুক থেকে মুক্ত করেছে। মেয়েটা বলল, বলছি, তোমরা সেই সিন্দুক থেকে সবাইকে বের করতে পারোনি। তোমাদের মনে আছে তালা ভেঙে যখন সিন্দুকের মুখ খুলেছিলে তখন ভেতর থেকে কালো কালো ধোঁয়া বেরিয়ে আসছিল? হ্যাঁ মনে আছে, কালো ধোঁয়া দেখে তো আমরা ভয়ে আবার সেই সিন্দুকটা বন্ধ করে দিয়েছিলাম। হ্যাঁ, এটাই আসল সমস্যা। তোমরা যখন সিন্দুকের মুখ খুলেছিলে তখন আমার বাবা সহ কালিয়ান জিনের পরিবার কিছু সদস্য মুক্তি পেয়েছে, সবাই সেই সিন্দুক থেকে বেরিয়ে আসতে পারেনি। তখনই তোমরা সিন্দুকের মুখ আবার বন্ধ করে দিয়েছিলে। উফ, এত কাহিনী, এত ঘটনা, কথাটা বলে উঠলাম আমি। এই তুমি কেন করলে এমনটা? আমাদের দিয়ে এই কাজটা কেন করালে? তোমার বাবা আর কালিয়ান জিন এরা নিশ্চয় খারাপ, নইলে সিন্দুকের মধ্যে ওদের কেউ বন্দি করে রাখবে কেন? আমার কথা শুনে মেয়েটা বলল, না এটা সত্যি নয়, আমার বাবা খারাপ জিন নন, আমরা মুসলিম। আজ থেকে 200 বছর আগের কথা। এই কালিয়ান জিনের অত্যাচারে জমিদার বাড়ির জমিদার একটা তান্ত্রিককে দিয়ে জমিদার বাড়িতে থাকা সব জিনকে সিন্ধুকে বন্দি করে রাখে। তাদের মধ্যে আমার বাবাও ছিল। বাবা তো কোনো দোষ করেনি,
এক বাড়িতে এক রাজ্যে ছিল বলে ওদের সাথে বাবাকেও সিন্ধুকে বন্দি করে রাখে। আমি আমার বাবাকে বাঁচাতে তোমাদের ব্যবহার করেছি, তোমরা আমাকে মাফ করে দাও। বেলাল বলল, হায় আল্লাহ, এত কাহিনী, নিজের বাবাকে বাঁচাতে আমাদের বিপদে ফেললা। সজীব বলল, কাজটা ঠিক করনি, এখন তো আমরা বিপদে পড়লাম। আমি বললাম, এই থাম তোরা, এই মেয়ে না, তুমি তো মেয়ে না, তুমি হচ্ছে পরী। আচ্ছা তোমাকেই বলছি, তুমি তো পরী, তুমি তো সব জানো, এখন আমাদের বলো আমরা কি করব, কি করলে কালিয়ান জিনের পরিবার আমাদের পিছু ছাড়বে, ভয় দেখাবে না, ক্ষতি করবে না। আমার কথার জবাবে মেয়েটা বলল, তোমাদের আবারও সেই জমিদার বাড়িতে যেতে হবে, আর ওই সিন্দুকটা খুলে সিন্দুকে থাকা বাকি জিনগুলোকে মুক্ত করতে হবে, আর তোমাদের যেন কোনো ক্ষতি না হয় সেজন্য একটা কালো ছাগল সেখানে রেখে আসবে। কি, আবারও ওখানে যেতে হবে? না, পারবো না, এটা সম্ভব না, আমরা ওই ভয়ানক জমিদার বাড়িতে আর যেতে পারবো না। না মানে না। মেয়েটা বলল, পাগল হলো নাকি? তোমরা জানো কালিয়ান জিনের পরিবার কতটা শক্তিশালী, ওদের কথা মতো কাজ না করলে মেরে ফেলবে তোমাদেরকে। আমার কথা শোনো। আমি বললাম, না, তোমার কোনো কথাই আর শুনবো না, তোমার সাথে কোনো কথাই নেই। এ সজীব, এ বেলাল, চল এখান থেকে, বাড়িতে চল। হ্যাঁ চল। কথা মতো সেখান থেকে তিনজনই চলে আসলাম। পেছন থেকে মেয়েটা অনেক ডাকছিল, শুনিনি। ওর কথা শুনে বড় বিপদে পড়েছি, এখন আবার নতুন করে ঝামেলায় পড়তে চায় না, কিন্তু ঝামেলা আমাদের পিছু ছাড়েনি, খুব ভয়ানক কিছু আমাদের জন্য অপেক্ষা করছে। আমরা তিনজনই মেয়েটার উপর রাগ করে বাড়িতে চলে গেলাম, কিন্তু ঝামেলা আমাদের পিছু ছাড়েনি। এরপর থেকে আমাদের সাথে আরও ভয়ানক ঘটনা শুরু হয়। সেদিন রাতে আবারও হঠাৎ আমার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙতে আমি শুনতে পাই আমার পায়ের কাছে দুটো কালো অবয়ব বসে কান্না করছে। আমি ওদের দেখে ভয় পেয়েছি, কিন্তু ওদের কিছু বুঝতে না দিয়ে সাহস নিয়ে বলে উঠলাম, আপনারা কে? আপনারা আমার কাছে কি চান? আমার কথা শুনে অবয়ব দুটো হাসতে হাসতে বললেন, মুক্তি চাই, তোরা আমাদের পরিবারের বাকি সদস্যদের মুক্তি দে, সেই জমিদার বাড়িতে গিয়ে সিন্দুক খুলে সবাইকে মুক্ত কর। ওদের কথার জবাবে আমি বলে উঠলাম, না, আমি পারবো না, আপনারা চলে যান, আমি ওই জমিদার বাড়িতে যেতে পারবো না। আমার কথা শুনে অবয়ব দুটো রেগে আমার দিকে এগিয়ে আসলো আর সজোরে আমাকে একটা আঘাত করলো। আঘাত করার ফলে আমি জ্ঞান হারিয়ে ফেললাম। কতক্ষণ জ্ঞান হারিয়েছিলাম জানি না। আমার যখন জ্ঞান ফিরল তখন আমি দেখলাম আমি সেই পুরনো জমিদার বাড়ির পাশে পড়ে আছি। আমার চারিদিকে কয়েকটা ভয়ঙ্কর অবয়ব দাঁড়িয়ে আছে। আমি চিৎকার দিয়ে বলে উঠলাম, আমি এখানে কেন? আমি বাড়ি যাব। কে তোমরা? আমার কথা শুনে তখন একটা অবয়ব বলল, কি, বাড়ি যাবি? হ্যাঁ, অবশ্যই যাবি, কিন্তু তার আগে তোকে সিন্দুক খুলে আমাদের পরিবারের বাকি সবাইকে মুক্ত করতে হবে। ওদের কথার জবাবে এবারও আমি বললাম, না, আমি কোথাও যাব না, কিচ্ছু করব না। কথাটা শুনে এবারও 2-3টা অবয়ব আমার দিকে এগিয়ে আসতে লাগলো। ঠিক তখনই কোথা থেকে বাতাসের বেগে সেখানে হাজির হলো সেই মেয়েটি। মেয়ে বলতে পরীটি। ও এসে সবাইকে উদ্দেশ্য করে বলল, থামো, আর একটু ওর ক্ষতি করার চেষ্টা করবে না, চলে যাও এখান থেকে। ওকে কিছু করার আগে আমার সাথে লড়াই করতে হবে। এই কথাটা শুনে সেই ভয়ঙ্কর অবয়বগুলো মেয়েটাকে বললেন, ঠিক আছে, চলে যাচ্ছি, তোকে দেখে নিব। এই বলে ভয়ঙ্কর অবয়বগুলো চলে গেল। আমি মাটিতে বসে বললাম, ব্যথায় হাঁটার শক্তি পাচ্ছি না। তখন মেয়েটা আমাকে বলল, আগেই বলেছিলাম ওদের কথা শোনো, বলছি না কালিয়ান জিনের পরিবার খুব ভয়ানক, এখন চলো তোমাকে বাসায় পৌঁছে দিই। আমি বললাম, মেয়েটা বলল, না, এখন কোনো কথা বলবে না, বাড়িতে চলো, তোমার শরীর খারাপ, আজকে বাড়িতে রেখে আসি, কালকে তুমি ও তোমার বন্ধু আমার সাথে দেখা করবে, তিনজনই মাঠের মধ্যে চলে আসবে, আমি ওখানে আসব। মেয়েটার কথায় আমি আর কথা না বাড়িয়ে বাড়িতে চলে গেলাম। বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়ি। সে রাতে আর কোনো সমস্যা হয়নি। পরের দিন বিকেলবেলা আমি সজীব ও বেলালকে ফোন দিয়ে মাঠের মধ্যে আসতে বললাম। আমার কথা মতো ওরা মাঠের মধ্যে চলে আসলো। আমি চলে গেলাম সেখানে। ওখানে গিয়ে ওদেরকে খুঁজে বললাম গতরাতে ঘটে যাওয়া আমার সাথে ভয়ানক ঘটনাগুলো। আমার কথা শুনে ওরাও ওদের কথা বলল। শুধু আমি না, গতরাতে ওদের সাথেও ভয়ানক ঘটনা ঘটেছে। কালিয়ান জিনের পরিবার আমাদের তিনজনের পিছনে লেগেছে। যাই হোক, মাঠের মধ্যে কিছুক্ষণ অপেক্ষা করার পর সেই মেয়েটা মানে পরী ওখানে চলে আসলো। পরী এসে আমাদেরকে উদ্দেশ্য করে বলল, কি এখন কেমন লাগছে? কালকে কত সুন্দর করে বুঝালাম, আমার কথা তো শুনলে না। তোমার মিথ্যা কথা শুনেই তো আমরা মিছে মিছে ঝামেলায় জড়িয়েছি, তাই না? ওই কথা এখন আর বলে কি লাভ হলো বলো? যা হবার তা তো হয়েছে, এখন তোমাদের বাঁচতে হবে। আমার কথা শোনো, তাহলে কালিয়ান জিনের পরিবারের হাত থেকে বাঁচতে পারবে। পরীর কথা শুনে আমরা একে অপরের দিকে তাকিয়ে বলে উঠলাম, ওকে, আমরা রাজি, কি করতে হবে বলো। তখন পরী বলল, তোমাদের আরও ওই জমিদার বাড়িতে যেতে হবে, তবে এখন না, কিছুদিন পর অমাবস্যা আসবে, সেই অমাবস্যার রাতে যেতে হবে। পরীর কথা শুনে আমি বললাম, ঠিক আছে, আমরা তাই করব। আচ্ছা, একটা কথা, তুমি তো পরী, তোমার আসল নাম কি? আমার আসল নাম ইয়ামিনী। ইয়ামিনী, বাহ, সুন্দর নাম, আমার পছন্দের নাম। বেলাল বলল, তোর তো সব নামই পছন্দ, নাম পছন্দ হয়েছে, ভালো কথা। পরীকে পছন্দ করার দরকার নেই, ও শুধু আমার। আমি বললাম, এই থাম তোরা। আচ্ছা ইয়ামিনী, ঠিক আছে, তাহলে এই কথাই রইল,
অমাবস্যা রাত পর্যন্ত অপেক্ষা করি। ওকে, তুমি এখন চলে যাও, পরে তোমার সাথে কথা হবে। পরি বলল, ঠিক আছে, ভালো থেকো তোমরা। এ বলে চলে গেল। এটা দেখে সজীব বলল, ইস, আমার পরিটা ছিল, ভালোই লাগছিল, ওকে কেন চলে যেতে বললি? বেলাল বলল, চুপ কর ছাগল, পরীকে নিয়ে আজে বাজে কথা বলবি না। ও শুধু আমার পরি। যা বলেছিস বলেছিস, আর কখনো বলবি না। পরি শুধু আমার, ওকে ভালো লাগে। পরি আমার গার্লফ্রেন্ড, ওকে? আমি বললাম, প্লিজ চুপ কর। আচ্ছা, পরির সামনে তোরা এমন করছিস কেন? ও কিছু মনে করে না? সজীব বলল, কি মনে করবে বল? পরীকে আমি ভালোবাসি, ও আমাকে ভালোবাসে। পরি কখন বলল তোকে ভালোবাসে, ও আমাকে ভালোবাসে? আচ্ছা, তোরা কি মানুষ না ভূত বলতো? মানুষ হয়ে পরীকে ভালোবাসিস, পরি কি এত পাগল তোদের ভালোবাসবে? অবশ্যই বাসবে, আমাকে ভালোবাসবে, নইলে গত রাতে আমি বিপদে পড়েছিলাম, ও আমাকে বাঁচিয়েছে। পরি কি তোকেই শুধু একা বাঁচিয়েছে, আমাকে বাঁচায়নি কালিয়ান জিনের পরিবারের হাত থেকে? আমি বললাম, অনেক হয়েছে, নিজেদের মধ্যে ঝগড়া বাদ দে, চল এখন বাড়িতে চল। কথা মতো এখানে আর দেরি না করে বাড়িতে চলে গেলাম। বাড়িতে যাবার আগে আমি বেলাল ও সজীবকে বললাম, এই কালিয়ান জিনের পরিবার কিন্তু খুবই ভয়ানক, সাবধানে থাকিস, আশা করি কোনো সমস্যা হবে না, পরি ম্যানেজ করে নিবে। যাই হোক, বাড়িতে চলে আসলাম। সেই রাতের ঘটনা। রাতের খাবার শেষে শুয়েছিলাম, ঘুমাইনি। হঠাৎ আমার রুমে কারো উপস্থিতি টের পেলাম। রুমের লাইট বন্ধ ছিল। বুকের মাঝে ধুপ করে উঠল। ভয়ে ভয়ে বিছানা থেকে উঠে দাঁড়ালাম। ভাবলাম লাইটটা জ্বালাবো। ঠিক তখনই পরি বলে উঠল, ভয় পেও না, আমি অন্য কেউ না। উফ, তুমি ছিলা? আমি ভাবলাম অন্য কেউ, ভয় পেয়েছিলাম। পরি বলল, ভয় পেও না, আমি আসলাম তোমার সাথে একটু কথা বলতে। তাই কি বলবা বলো? আসলে কিছুদিন পর আমরা আবারও জমিদার বাড়িতে যাব। তোমরা আমার অনেক উপকার করেছ, আমার বাবাকে মুক্ত করেছ, আমি তোমাদের ওপর অনেক খুশি। জমিদার বাড়ি থেকে ফিরে এসে আমি তোমাদের আমাদের পরীর রাজ্যে নিয়ে যাব। আমি বললাম, তাই নাকি? তোমাদের রাজ্যে নিয়ে যাবে? হ্যাঁ, নিয়ে যাব, কাউকে না নিলেও তোমাকে নিয়ে যাব। আমি বললাম, কেন, আমাকে একা কেন নিয়ে যাবে? পরি বলল, বললে চমকে যাবে না তো? না, বলো। কারণ আমি তোমাকে ভালোবাসি, পছন্দ করি। কি? আমাকে ভালোবাসো, পছন্দ করো? কি বলো? তুমি আমাকে ভালোবাসো, পছন্দ করো? হ্যাঁ করি, তোমাকে ভালো লাগে, ভালোবাসি তোমাকে। কিন্তু আমি তো মানুষ ইয়ামিনী, তুমি পরি, এটা কি করে হয়? তাতে কি, মানুষ হয়ে কি পরির সাথে প্রেম করা যায় না? পরীকে গার্লফ্রেন্ড বানানো যায় না? আমাকে কি পছন্দ না তোমার? আমি বললাম, পছন্দ হবে না কেন, পছন্দ করি, ভালো লাগে, কিন্তু ভালোবাসবো এরকমটা ভাবিনি। ভাবনি, এখন থেকে ভাবো, আমি তোমাকে ভালোবাসি, আমি চাই তুমিও আমাকে ভালোবাসো। এখন ঘুমাও, আমি চলে যাই, কালকে কথা হবে। এই বলে চলে গেল পরি। আমি ঘুমিয়ে পড়লাম। এভাবে কেটে গেল 4-5টা দিন। আর মাত্র 2 দিন বাকি। 2 দিন পর অমাবস্যার রাত। সে রাতে আমাদের একটা কালো ছাগল নিয়ে জমিদার বাড়িতে যেতে হবে, জিনগুলোকে সিন্দুক থেকে মুক্ত করতে। সামনে আর 2 দিন বাকি। আমরা 3 জন বন্ধু মিলে আড্ডা দিচ্ছিলাম। আড্ডা দেওয়ার এক ফাঁকে সজীব বলে ওঠে, ইস, আমার পরিটাকে দেখতে ইচ্ছে করছে, ও আমার কলিজা, খুব ভালোবাসি ওকে, কালকে রাতে আমার কাছে আসছিল। বেলাল বলল, আহারে, পরি ওর কলিজা। এই তোকে না বলেছি, পরি শুধু আমার, আমি পরিকে ভালোবাসি, ও আমাকে ভালোবাসে। পরি আমার গার্লফ্রেন্ড। চুপ কর, পরি আমাকে ভালোবাসে, ও আমাকে নিজেই বলেছে। তোকে না, পরি আমাকে ভালোবাসে, ও নিজেই আমাকে বলেছে। 1 মিনিট, সজীব কি বললি, পরি তোকে ভালোবাসে? এটাও কি তোকে বলেছে? এটা কি সত্যি? হ্যাঁ ভাই, সত্যি। কিন্তু নিশাদ, বিশ্বাস কর, পরি আমাকেও বলেছে ও আমাকে ভালোবাসে, ও নিজে বলেছে। ওদের কথা শুনে বললাম, ও এবার বুঝলাম, এই সজীব, এই বেলাল, এই পরি মেয়েটা আমাদের সাথে নিশ্চয়ই কোনো চাল চালছে রে। কিসের চাল চালবে? পরি আবার কি করলো, খুলে বল। আমি বললাম, পরি সজীবকে বলেছে ওকে ভালোবাসে, এদিকে বেলালকেও বলেছে ভালোবাসে। তোরা কি জানিস, পরি আমাকেও বলেছে আমাকে ভালোবাসে, মানে 3 জনকে বলছে ভালোবাসে। কি, এটা কি সত্যি? ও তোকেও বলেছে? বেলাল বলল, আমি তো ভাবতেই পারিনি ও আমাদের এতই বোকা ভাবে। নিশাদ, তুই ঠিকই বলেছিস, ও আবারও নিশ্চয়ই কোনো চাল চালছে। আমরা কি করব এখন? পরীকে ডেকে জিজ্ঞেস করি কেন করেছে এগুলো আমার সাথে। আমি বললাম, এই না, একদম না, শোন, আমরা আগে পরীকে কিছুই বলবো না। আমরা একজন হুজুরের কাছে যাব। আমাদের মসজিদের ইমাম হুজুরকে তো চিনিস, উনি কিন্তু কবিরাজি করে বাবার কাছ থেকে শুনেছি ইমাম হুজুরের সাথে নাকি জিন থাকে। আর আমরা ইমাম হুজুরের সাথে দেখা করব। উনি আমাদের বলবে আসল ঘটনা কি, পরীকে আসলেই ভালো নাকি খারাপ। আরে, পরীকে এত সন্দেহ করা কি ঠিক হবে? আর আমরা হুজুরের বাড়িতে যাচ্ছি, যদি জানতে পারে তখন কি হবে? জানবে না, আমরা পরীকে না বলে যাব, এখনই যাব, চল আমার সাথে। যাই হোক, কথা মতো আমরা 3 জনই চলে গেলাম ইমাম হুজুরের বাড়িতে। সেখানে গিয়ে আমরা ইমাম হুজুরের সাথে দেখা করলাম। দেখা করে আমরা 3 জনই হুজুরকে পুরো ঘটনাটা খুলে বললাম। আমাদের পুরো ঘটনা শুনে হুজুর বললেন, তোমরা কিছুক্ষণ অপেক্ষা করো, আমি আমার বন্ধু জিনকে জিজ্ঞেস করি আসল ঘটনা কি। এই বলে হুজুর তার রুমে চলে গেলেন কিছুক্ষণের জন্য। এদিকে আমরা বাইরে বসে রইলাম। প্রায় 1 ঘন্টা পর হুজুর রুম থেকে বেরিয়ে আসলেন। হুজুর বাইরে আসতেই আমরা বললাম,
হুজুর কি বললেন আপনার বন্ধু জিন, বলুন তো আমাদেরকে। তখন হুজুর বললেন, কথাগুলো শুনে তোমরা বিশ্বাস করবা কিনা আমি জানি না, তবে এটাই সত্যি, তোমাদের সাথে থাকা পরিও ভালো না। হুজুরের কথা শুনে একজন আরেকজনের দিকে তাকিয়ে বললাম, ভালো না মানে কেমনও? বেলাল বলল, হুজুর পরি তো ভালো, ও আমাদের সাথে মানুষের রূপ নিয়ে এসে কথা বলে। সজীব বলল, হ্যাঁ হুজুর, পরি আমাদের অন্য জিনদের হাত থেকে বাঁচিয়েছে। ওরা ঠিক বলেছে, কালিয়ান জিনের পরিবার আমাদের ক্ষতি করতে চাইছিল, কিন্তু পরি তা করতে দেয়নি। আমরা আপনার কাছে আসছি কারণ পরীকে একটু সন্দেহ হয়েছিল, আসলে পরি আমাদের মাঝে কাকে ভালোবাসে। হুজুর বলল, পাগল হয়েছ, পরি তোমাদের কাউকে ভালোবাসে না। আর তোমরা যাকে পরি ভাবো ও কোনো পরিটরি না, ও ডাইনি। কি? পরি ডাইনি? এটা কিভাবে হতে পারে? ওর নাম তো ইয়ামিনী, আর ও তো পরি। ওর নাম ইয়ামিনী না, ও কোনো পরি না, ও ডাইনি, ওর নাম কারদিজা। ও হলো কালিয়ান পরিবারের কালিয়ান জিনের স্ত্রী। মানে? হুজুর কি বললেন? কি ইয়ামিনী কালিয়ান জিনের স্ত্রী? বলে উঠলাম আমি। হুজুর বলল, হ্যাঁ এটাই সত্যি, তোমাদেরকে বোকা বানানোর জন্য ও ওর নাম বলেছে ইয়ামিনী। তাহলে ও আমাদের পুরনো জমিদার বাড়িতে যেতে কেন বলল? জমিদার বাড়িতে সিন্ধুকে নাকি কালিয়ান জিনের পরিবারের এখনও অনেক সদস্য আটকানো আছে, তাদের মুক্ত করতে বলল। সিন্ধুকে আর কোনো সদস্য নেই, সবাই মুক্ত হয়েছে। এখন তোমরা যখন সিন্ধুকের মুখ খুলছিলে, কার্দিজা পরি সেজে তোমাদের আবারও সেই জমিদার বাড়িতে ছাগল নিয়ে যেতে বলেছিল, কারণ সেই ছাগলের সাথে তোমাদেরকেও বলি দেবে, মেরে ফেলবে তোমাদের। হুজুরের কথা শুনে তিনজনই মাটিতে বসে পড়লাম। এগুলো কি শুনলাম? হুজুরের কথা শুনে অবাক হয়ে তিনজনে মাটিতে বসে পড়লাম। এটা দেখে হুজুর বললেন, তোমরা ভয় পেও না, ভয়কে জয় করতে হবে, এই বিপদ থেকে তোমাদেরকে বাঁচতে হবে। হুজুর বলেন না আমরা কিভাবে বাঁচবো কালিয়ান জিনের পরিবার থেকে, এখন আমরা কি করব? হুজুর বলল, তোমরা পরশুদিন অমাবস্যার রাতে ওই পরীর সাথে ঠিকই জমিদার বাড়িতে যাবে। সেখানে যাবার পর যখন আবারও সিন্ধুকের মুখ খুলবে, তখনই খেয়াল করে সেখানে থাকা সমস্ত পরি বলো বা অবয়ব বলো, সবার শরীরে তোমার দেয়া এই জিনিসটা ছিটিয়ে দেবে। তারপর যা করতে হয় আমি করব। এই বলে হুজুর আমাদের পাউডারের মতো কিছু একটা দিলেন আর বললেন, সাবধানে যেও, পরি যেন বুঝতে না পারে তোমরা আমার সাথে প্ল্যান করে যাচ্ছ। হুজুরের কথা শুনে সেখান থেকে বাড়িতে চলে গেলাম। এভাবে আরও একদিন কেটে গেল। অবশেষে চলে আসলো অমাবস্যার রাত। আজ রাত 12টার পর যেতে হবে জমিদার বাড়িতে। রাত হলে আমরা 3 বন্ধু একসাথে হলাম, সাথে একটা কালো ছাগল। কিছুক্ষণের মধ্যে পরি চলে আসলো আমাদের কাছে, এসে বলল, তোমরা রেডি তো? হ্যাঁ আমরা রেডি, উত্তর দিলাম। পরি বলল, তাহলে চলো রওনা করা যাক। কথা মতো রওনা করলাম জমিদার বাড়ির দিকে। পথে আমাদের সাথে কোনো ভয়ানক ঘটনা ঘটেনি। আমরা যখন রাস্তায় হাঁটছিলাম, হঠাৎ করে পরি বলে উঠল, আচ্ছা একটা কথা বলো, তোমরা কি কোথাও গিয়েছিলে? পরির কথা শুনে বুকের মাঝে ধুক করে উঠল। আরে, পরি আবার জেনে গেল নাকি আমরা হুজুরের সাথে দেখা করেছি? একজন আরেকজনের দিকে তাকিয়ে আমি উত্তর দিলাম, আরে না, কোথাও যাইনি। তো হঠাৎ কেন এই কথা বললা? বেলাল বলল, হ্যাঁ সত্যি আমরা কোথাও যাইনি। পরি বলল, তাই না? আমি না মানুষ না পরি, আমি সব জানি। বোকার দল, হুজুরের কাছে গিয়েছিল তিনজনই, তাই না? পরির মুখে কথাটা শুনে তিনজনই ভয় দাঁড়িয়ে গেলাম। ঠিক তখনই পরি আমাদের অবাক করে দিয়ে বলল, আরে বোকা, তোমরা ভয় পেও না, কারণ হুজুরটা আমি ছিলাম। পরির কথা শুনে বললাম, মানে হুজুর তুমি ছিলে মানে? তখনই পরি বলল, হ্যাঁ হুজুরটা আমি ছিলাম। তোমরা যে ইমাম হুজুরের বাড়িতে গিয়েছিলে, সেদিন ইমাম হুজুর বাড়িতে ছিলেন না। তখন আমি হুজুরের রূপ নিয়ে তোমাদের সব কথা বলেছি, তোমাদের বোকা বানানোর জন্য বলেছি। আমি পরি না, আমি কালিয়ান জিনের স্ত্রী। হায় রে, এত বড় বোকা বানালে, তাহলে তুমিই ছিলা ইমাম হুজুরের রূপে? আরে হ্যাঁ আমি ছিলাম, বিশ্বাস না হলে আমি তোমাদের যে পাউডারের মতো জিনিসটা দিয়েছিলাম সেটা আমার শরীরে ছিটিয়ে দাও, দেখবা আমার কিচ্ছু হবে না। সজীব বলল, তার আর দরকার হবে না। তাই তো বলি, আমার পরি এরকম হতে পারে, তুমি ডাইনি না, তুমি আমার পরি। বেলাল বলল, উফ, সত্যি বলতে অনেক ভয় পেয়ে গিয়েছিলাম পরি, তুমি এরকম মজা না করলেও পারতে। পরি বলল, হ্যাঁ মজা করার জন্য দুঃখিত, এবার এসব কথা বাদ দাও, সিরিয়াস হও, মনের সাহস নিয়ে আসো। আমরা জমিদার বাড়িতে পৌঁছে গেছি, এখন সোজা উপরের তলায় যাবা, সেখানে সিন্দুক রাখা আছে, সেখানে গিয়ে সিন্দুকের মুখটা খুলে দিবা। ভয় নেই, আমি থাকবো তোমাদের সাথে। যাই হোক, কথা মতো সোজা জমিদার বাড়ির উপর তলায় চলে গেলাম। ওখানে গিয়ে দেখলাম সিন্দুকটা আগের জায়গায় রাখা আছে। আমরা কোনো কথা না বলে বাড়িতে আস্তে করে ধরে সিন্দুকের মুখটা খুলে দিলাম। সিন্দুকের মুখ খুলতেই আগের মতো আশপাশের পরিবেশটা অন্যরকম হয়ে গেল। তখন পরি আমাদের বলল, এই সিন্দুকের মধ্যে দেখো একটা পাতিল রাখা আছে, ওটা বের করো। পরির কথায় সিন্দুকের ভেতরে হাত দিয়ে সেই পাতিলটা বের করে নিলাম। এটা দেখে পরি বলল, পাতিলের মুখ খোলো, সেখানে পানি রাখা আছে, সেই পানি তোমরা তিনজনে খাও, আর ছাগলটা এখানে বেঁধে রেখে চলে যাও, তাহলে তোমাদের সাথে আর কোনো সমস্যা হবে না। পরির কথা শুনে আমি বললাম, কিন্তু পরি তুমি তো আগে আমাদেরকে বলতে সিন্দুকের মুখ খুললে আর ছাগলটা এখানে বেঁধে রেখে গেলে কোনো সমস্যা হবে না, এখন আবার পানি খেতে বলছো? আমার কথার জবাবে পরি বলে, আরে সমস্যা নেই, এটা পবিত্র পানি, খেলে যত ভয় পেয়েছো সব কেটে যাবে, এখানে আর দেরি করা ঠিক হবে না, পানিটা খেয়ে চলে যাও। কি আর করার, আমরা কথা না বাড়িয়ে পাতিলে থাকা পানিটা খেতে যাব। ঠিক তখনই দরজার কাছে দৌড়ে আসলো ইমাম সাহেব। ইমাম সাহেব দৌড়ে এসে আমাদের উদ্দেশ্য করে চিৎকার দিয়ে বলল, না তোমরা পানিটা খাবে না, এটা কোনো সাধারণ পানি না, খাবে না। ইমাম সাহেবের কথা শুনে কি করব
বুঝতে পারছি না। অবাক হয়ে জিজ্ঞেস করলাম, হুজুর আপনি? পড়ি, এই পড়ি, তুমি না আমাদেরকে বললে তুমি হুজুর সেজে আমাদের সাথে কথা বলেছ, তাহলে ইমাম হুজুর সত্যি সত্যি এখানে আসলো কিভাবে? তখন ইমাম হুজুর আমাদেরকে বলল, পড়ি তোমাদেরকে মিথ্যা বলেছে আমার নামে, তোমরা সত্যি আমার কাছে আসছিলা, আমি তোমাদের যা বলেছিলাম সব সত্যি। ও পড়ি না, ও কালিয়ান জিনের স্ত্রী, ওর নাম কার্দিজা। হুজুরের কথা শেষ হতেই আমাদের সামনে হঠাৎ করে হা হা করে হেসে উঠল পড়ি, আর মুহূর্তেই আমাদের সামনে ভয়ানক রূপ ধারণ করলো। হায় হায়, এটা কি দেখছি? তাহলে ইমাম হুজুর সত্যি বলেছিল এটা পড়ি না, এ হলো ডাইনি। পরি রূপ বদলিয়ে ভয়ানক রূপ ধারণ করলো। এদিকে মুহূর্তেই আমাদের আশেপাশে চারিদিকে ভয়ানক অবয়ব দিয়ে ঘিরে ধরলো আমাদেরকে। কেউ বা কঙ্কাল, কারো বা মাথা নেই, কারো চোখ নেই, এক একটা এক এক রকম, খুবই ভয়ঙ্কর দেখতে। সবাই বিকট শব্দে হাসতে লাগলো। তখন পড়ি মানে ডাইনিটা ইমাম হুজুরকে বলে উঠল, ইমাম তোর জন্য আমার প্ল্যান সাকসেস হলো না, তোকে আজকে মেরে ফেলবো। এই বলে বাতাসের গতিতে ডাইনি ইমাম হুজুরকে একটা আঘাত করলো। ইমাম হুজুর ছিটকে গিয়ে পড়ে গেলেন। এদিকে এসব দেখে আমরা চিৎকার দিয়ে পালাতে যাব, ঠিক তখনই পাশে থাকা ভয়ানক অবয়বগুলো আমাদের আঘাত করে ফেলে দিলেন। আমরা মাটিতে পড়ে আছি। তখন সে ডাইনি হা হা করে হেসে আমাদের বললেন, কোথায় পালাচ্ছ? কতদিনের অপেক্ষা আজ পূরণ হতে চলে। তোমাদের তিনজনের বয়স 21 বছর। তোমাদের তিনজনের রক্ত খেয়ে আমাদের শক্তি আরো বেড়ে যাবে, অনেক শক্তিশালী হব। এই বলে ডাইনি এক লাফে সজীবের বুকে চড়ে বসল। সজীব ব্যথায় ও ভয়ে চিৎকার দিয়ে উঠল। আশেপাশে অনেক ভয়ঙ্কর অবয়ব, এসব দেখে ভয়ে শরীরের শক্তি হারিয়ে ফেলেছে, ভয়ে কথাও বলতে পারছে না। এমন অবস্থায় হঠাৎ করে মনে পড়ল ইমাম হুজুরের দেওয়া সেই পাউডারের মতো জিনিসটার কথা। মনে পড়তে সেটা বের করে শরীরের সমস্ত শক্তি দিয়ে এক লাফে উঠে দাঁড়িয়ে সেগুলো সেই ডাইনি ও পাশে থাকা সমস্ত অবয়বগুলোর উপর ছুঁড়ে মারলাম। এগুলো ছুঁড়ে মারতে ডাইনি সহ সমস্ত অবয়বগুলো ছটফট করতে লাগলো। ওদের দেখে মনে হচ্ছিল ওদের শরীর পুড়ে যাচ্ছে। এটা দেখে মাটিতে পড়ে থাকা ইমাম হুজুর এক দৌড়ে আমাদের কাছে এলেন আর বিড়বিড় করে দোয়া পড়তে লাগলেন, আর পানিতে ফুঁ দিয়ে সেই পানি অবয়বগুলোর শরীরে ছিটাতে লাগলেন। তখন আমরা খেয়াল করলাম হঠাৎ কোথা থেকে একটা অবয়ব এসে চাবুক দিয়ে সেই ডাইনি সহ কালিয়ান জিনের পরিবারের সবাইকে পিটাতে শুরু করলেন। চাবুকের আঘাতে সেখানে প্রচণ্ড চিৎকার শুরু হলো। আমরা ভয়ে কানে হাত দিয়ে দেওয়ালের এক কোণে গুটিসুটি হয়ে বসে রইলাম। এদিকে ইমাম হুজুর দোয়া পড়তে লাগলেন আর সিন্দুকের মুখ খুলে কি যেন বলতে লাগলেন। কিছুক্ষণের মধ্যে আমরা দেখলাম কালো কালো ধোঁয়ার মতো আবারও সিন্দুকের ভেতর ঢুকতে লাগলো সব কালো ধোঁয়া। ঢোকার পর হুজুর সিন্দুকের মুখটা আবারও বন্ধ করে দিয়ে তালা লাগিয়ে দিলেন। উফ, ইনশাআল্লাহ আমরা পেরেছি, কালিয়ান জিনের পুরো পরিবারকে সিন্দুকে আটকে রেখেছি বলে উঠল হুজুর। হুজুরের কথা শুনে আমরা আস্তে আস্তে উঠে দাঁড়ালাম। তখন হুজুর বলল, আর কোনো ভয় নেই, ইনশাআল্লাহ তোমাদের আর কোনো ক্ষতি হবে না। আমি আমার সাথে থাকা বন্ধু জিনের সাহায্যে, যে এতক্ষণ খারাপ অবয়বগুলোকে চাবুক দিয়ে পেটাচ্ছিল, সে আমার বন্ধু জিন, তার সাহায্য নিয়ে ডাইনি সহ কালিয়ানের পরিবারের সবাইকে সিন্ধুকে বন্দি করেছে। ওরা অনেক বছর পর মুক্ত হয়েছিল আর তোমাদের রক্ত খেয়ে আরো শক্তিশালী হতে চেয়েছিল। তাই কালিয়ানের স্ত্রী পরি সেজে তোমাদের ভালোবাসার কথা বলে বোকা বানাতে চেয়েছিল, কিন্তু সেটা সে পারেনি। এখন চলো, এখান থেকে চলো। এই বলে সেখান থেকে চলে আসতে লাগলাম। পথে হুজুর আমাদেরকে বললেন, আল্লাহর রহমতে বিপদ কেটে গেছে, আর কোনো ভয় নেই তোমাদের, তোমরা বাড়ি যাও। এই জমিদার বাড়ির আশপাশ আর কখনো আসবে না। আর মাঝে মধ্যে ঘুমের মাঝে স্বপ্নে একটু একটু ভয় পেতে পারো, পরে সব ঠিক হয়ে যাবে। হুজুরের কথা শুনে তিনজনই বাড়িতে চলে আসি। অনেক বড় বিপদ থেকে বাঁচলাম। ভূত দেখার সব শখ মিটে গেছে আমাদের। যাই হোক, পরে আমরা আস্তে আস্তে সুস্থ হয়ে উঠি। আমাদের সাথে আর কোনো ঘটনা ঘটেনি।